সমস্যা কি? মেয়েটাকে ডিস্টার্ব করছো কেন? মেয়েটা রুদ্রের বলিষ্ঠ কণ্ঠ শুনে আশার আলো দেখলো। সে দৌড়ে গিয়ে রুদ্রের পিঠের পেছনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ হেল্প মি। এই ছেলেগুলো আমাকে খুব নোংরা কথা বলছে, বাজেভাবে ছুতে চাইছে। ছেলেদের মধ্যে একজন রুদ্রের দিকে তেড়ে এসে অবজ্ঞা ভরে বলল, আমরা কি করছি না করছি তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? রুদ্রের চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। সে তর্জনী উঁচিয়ে সামনের দিকে এক পা এগিয়ে সে গম্ভীর গলায় বলল, অফকোর্স ইউ হ্যাভ টু। রাস্তার পাশে বন্ধুদের সাথে অসভ্যতামি করবি আর বড় বড় কথা বলবি? এখনই মাপছা। বল, বোন আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। হারি আপ। ছেলেটা রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে রুদ্রের দামি কোটের কলার শক্ত করে চেপে ধরল। সে দাঁত কিরমির করে অকার্য ভাষায় গালি দিয়ে বলল, তোর সাহস তো কম না? তুই আমাদের মতো টিচদের বলিস মাপ চাইতে? কলার চেপে ধরায় রুদ্রের শার্টের উপরের বোতামটা একটু কুঁচকে গেল, কিন্তু রুদ্রের চোখ মুখে ভয়ের লেশ মাত্র নেই, বরং সেখানে এক ভয়ানক শীতলতা ফুটে উঠল। সে একদম স্বাভাবিক কিন্তু হাড় হিম করা শান্ত কণ্ঠে ছেলেটার চোখের দিকে তাকিয়ে বলল, তোর এই নোংরা হাতের স্পর্শে আমার ভীষণ বিরক্ত লাগছে। আর সত্যি বলতে আমার এখন প্রচুর রাগও লাগছে। ডোন্ট ট্রাই মাই পেশেন্স। গেট এ ডার্টি হ্যান্ডস অফ মি। ছেলেটা এবার আরো জেদ নিয়ে রুদ্রের কলার আরো জোরে চেপে ধরল। সে রুদ্রের মুখের উপর মুখ এনে তাচ্ছিল্য করে বলল, হাত সরাবো না। তুই আমার কি করবি রে? দেখি তুই কি করতে পারিস। রুদ্র তখনও অদ্ভুতভাবে শান্ত। সে কোনো প্রত্যুত্তর না দিয়ে পকেট থেকে ধীর স্থিরভাবে তার আইফোন বের করলো। কারো নাম্বার ডায়াল করে ফোনটা কানে ধরতেই পাশের এক ছেলে ছো মেরে রুদ্রের হাত থেকে ফোনটা কেড়ে নিল। সে ফোনটা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সবার উদ্দেশ্যে বলল, আরে বাহ, আইফোন! দেখ দেখ, কি দামি আর কি সুন্দর জিনিস। আমার তো মনে হয় এই ছেলেটার অনেক বড় ঘরে ছেলে। আর দেখছিস না কত হ্যান্ডসাম আর পরিপাটি হয়ে আছে। যেই ছেলেটা কথাগুলো বলল সে কিছুটা হ্যাবলা টাইপের হলেও তার কথা শুনে যে ছেলেটা রুদ্রের কলার চেপে ধরেছিল তার মাথায় যেন বাজ পড়ল। সে বুঝতে পারল রুদ্র কোনো সাধারণ মানুষ নয়। আতঙ্কে সে সাথে সাথে কলার ছেড়ে দিয়ে দু পা পিছিয়ে গেল। রুদ্র নিজের কোটটা ঝেড়ে একটু সজা করে নিল। তারপর ঠোঁটের কোণে একটা শীতল ও বকা হাসি ফুটিয়ে ছেলেদের উদ্দেশ্য করে বলল, মাফ চা বোনের কাছে। রুদ্রের এই শান্ত কিন্তু কিংকর্তব্যপূর্ণ আদেশ শুনে ছেলেগুলোর বুকের ভেতরটা এবার কেঁপে উঠল। ছেলেগুলো এবার নিজেদের বিপদ বুঝতে পেরে কুঁকড়ে গেল। তারা সৃজনীর সামনে গিয়ে মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, বোন, আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও। মেয়েটার নাম সৃজনী। সে এতক্ষণ ভয়ে সিটিয়ে থাকলেও এখন রুদ্রের উপস্থিতি তাকে সাহস জোগালো। সৃজনী এবার প্রচণ্ড রাগ নিয়ে তীক্ষ্ণ গলায় বলল, মাফ তখনই করব যখন এখানে দাঁড়িয়ে সবার সামনে 100 বার কান ধরে উঠবোস করবি, আর সাথে বলবি আমি আর কোনো দিন কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবো না। মেয়েরা আমার বোন আর মায়ের মতো, আমি তাদের খুব সম্মান করব। ছেলেগুলো রুদ্রের জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে আর তর্কের সাহস পেল না। তারা কান ধরে রাস্তার মাঝখানেই সৃজনীর কথা মতো 100 বার উঠবোস করতে শুরু করলো আর চিৎকার করে প্রতিজ্ঞাগুলো করলো। তাদের এমন অবস্থা দেখে আশেপাশের লোকজনও থমকে দাঁড়ালো। শাস্তি শেষ করে হ্যাবলা ছেলেটা কাঁপা কাঁপা হাতে রুদ্রের ফোনটা তার দিকে বাড়িয়ে দিল। রুদ্র ফোনটা নিতেই ছেলেগুলো প্রাণের ভয়ে উল্টো দিকে দৌড়ে পালালো। সৃজনী একটা দীর্ঘ শ্বাস ফেলে নিজেকে সামলে নিল। রুদ্রের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা ভরা চোখে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আজ আমার সাথে কি হতো আমি নিজেও জানি না। রুদ্র একদম স্বাভাবিক গলায় শান্তভাবে বলল, ধন্যবাদের কিছু নেই। বিপদে পড়ে মানুষকে রক্ষা করার প্রতিটি মানুষের কর্তব্য। আমি শুধু আমার দায়িত্বটাকে পালন করেছি মাত্র। ইটস কমপ্লিটলি নর্মাল। সৃজনী মুগ্ধ চোখে রুদ্রের দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে বলল, যদি কিছু মনে না করেন তবে আপনার নামটা কি জানতে পারি? রুদ্র লম্বা একটা শ্বাস টেনে হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে বলল, আব্রাহাম খান রুদ্র। আসি তাহলে, ভালো থেকো। আর একটু সাবধানে চলাফেরা করো বোন। অসময়ে এইভাবে একলা বাসা থেকে বেরিও না।
কথাটা শেষ করে রুদ্র আর দ্বিতীয়বার সৃজনীর দিকে তাকালো না। তুরার কথা মনে পড়তেই সে দ্রুত পায়ে নিজের গাড়িতে গিয়ে বসলো এবং স্টার্ট দিয়ে চোখের পলকে সেখান থেকে চলে গেল। সৃজনী মহাবিষ্টের মতো রুদ্রের চলে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে রইল। সে নিজের মনে বিড়বিড় করে বলল, আব্রাহাম খান রৌদ্র নামটা যেমন সুন্দর, তেমনই চেহারা আর তেমনই তার মানসিকতা। সত্যি অসাধারণ একজন মানুষ। ভাবতেই সৃজনীর ঠোঁটের কোণে এক লাজুক হাসি ফুটে উঠল। তার মনের গভীর কোণে অজানা এক অনুভূতির ঢেউ উথাল পাথাল করতে শুরু করলো। রুদ্রের ব্যক্তিত্ব, সেই ছাপ যেন সৃজনীর হৃদয়ে স্থায়ীভাবে বসে গেছে। আজ তিথির শেষ পরীক্ষা ছিল। হল থেকে বের হওয়ার সময় মনটা ফুরফুরে থাকলেও কলেজ গেটে আসতেই সেই আনন্দ বিষাদের রূপ নিল। সামনেই আয়ান তার রাজকীয় গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে। এটা অবশ্য তিথির গা শোয়া হয়ে গেছে, কারণ আয়ন প্রতিদিন নিজের অফিসের কাজ ফেলে রেখেও তিথিকে কলেজে আনা নেওয়া করে। কিন্তু আজ গেটের সামনে দৃশ্যটা দেখে তিথির শরীরের রক্ত টকবক করে মাথায় চড়ে গেল। আয়ান একা নেই, তার সামনে এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, আর আয়ান বেশ রসিয়ে রসিয়ে হেসে হেসে মেয়েটার সাথে কথা বলছে। এই দৃশ্য দেখে তিথির পিত্তি জ্বলে গেল। তার ভীষণ ইচ্ছে করছে দৌড়ে গিয়ে আয়ানের ওই হাসিমাখা মুখটা হাতুড়ি দিয়ে পিটিয়ে থেতলে দিতে। তিথি স্পষ্ট বুঝতে পারছে অন্য কোনো মেয়ের সাথে আয়ানকে এভাবে ঘনিষ্ঠ হয়ে কথা বলতে দেখে তার কলিজার ভেতরটা কেউ যেন বিষাক্ত তীরের খোঁচা দিচ্ছে। অভিমানে আর রাগে তার চোখ দুটো টকটক লাল হয়ে উঠল। এদিকে আয়ানের মনের খবর একদম আলাদা। ভার্সিটির জীবনে এক পুরনো বান্ধবীর সাথে মাঝ রাস্তায় হুট করে দেখা। মেয়েটি জেসে কথা বলতে এসেছে। আয়ান মনে মনে প্রচণ্ড ছটফট করছে, কারণ তিথির পরীক্ষা শেষের সময় পার হয়ে যাচ্ছে। তিনি সৌজন্যতার খাতিরে বাইরে কৃত্রিম হাসি বজায় রেখে মেয়েটার কথার উত্তর দিয়ে যাচ্ছে। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর ভাবছে কখন এই আপদ বিদেয় হবে। তিথি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। রাগে তার শরীর কাঁপছে আর শ্বাস প্রশ্বাসও দ্রুত হয়ে আসছে। আয়ান তাকে দেখার আগেই সে গজগজ করতে করতে রাস্তার পাশে এসে একটা রিকশায় ইশারা করল। তড়িঘড়ি করে রিকশায় উঠে বসে রিকশাওয়ালাকে জোরে বাড়ি যাওয়ার তাগিদা দিয়ে সে একরাশ অভিমান নিয়ে সেখান থেকে প্রস্থান করলো। তিথি বাড়িতে ঢুকে কারোর সাথে কথা না বলে ঝড়ের বেগে নিজের রুমে গিয়ে ঢুকল। সদরে শব্দ করে দরজাটা বন্ধ করে ভেতর থেকে নক করে দিয়ে বিছানায় গা এলিয়ে দিল। তার বুকের ভেতরটা তখন রাগে আর অভিমানে দাউ দাউ করে জ্বলছে। বেশ কিছুক্ষণ পর বাড়ির সদর দরজা দিয়ে আয়ানও রাগে ফুঁসতে ফুঁসতে ঢুকলো। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে রাগে রীতিমতো কাঁপছে। আয়ান সোজা তিথির রুমের সামনে এসে দাঁড়ালো। সে জানে তিথি পরীক্ষা শেষ করে সোজা নিজের রুমেই আসবে, কিন্তু রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে আয়ানের মেজাজ সাত আসমানে চড়ে গেল। সে দরজার বিকট শব্দে একটা লাথি মেরে হুঙ্কার দিয়ে বলল, তিথি, ভালোই ভালোই বলছি, দরজা খোল। তোর কলিজাটা কত বড় হয়েছে আমি আজ একটু দেখতে চাই। তুই আমাকে ওইখানে দাঁড় করিয়ে থাকতে দেখেও বাড়িতে চলে আসলি কোন সাহসী? দরজা খোল বলছি। ভেতর থেকে তিথিও সমান তেজে চিৎকার করে উত্তর দিল, খুলবো না দরজা। কোন সাহসে এসেছি তা জানার তোমার দরকার নেই। আমার ইচ্ছে করেনি তোমার সাথে আসতে, তাই চলে এসেছে। এতে তোমার কি? যাও এখান থেকে, আমার ভালো লাগছে না। আয়ান রাগে বড় বড় শ্বাস নিতে নিতে চোয়াল শক্ত করে গর্জে উঠল। দেখি তিথি, মাথা এমনিতেই গরম হয়ে আছে, আমাকে আর রাগাস না। ভালো মেয়ের মতন দরজা খোল, না হলে কিন্তু আমি আজ দরজা ভেঙে ঢুকবো, তখন কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। আয়ানের এমন চিল্লাচিল্লি আর দরজার লাথি মারার শব্দ পেয়ে তনুজা খান আর মিহি খান দুজনেই হন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলেন। মিহি খান আয়ানের এই রণমূর্তি দেখে ঘাবড়ে গিয়ে বললেন, কিরে আয়ান, কি হয়েছে এমন? তুই মাঝ দুপুরে এভাবে পাগলের মতো রেগে আছিস কেন? আর তিথির সাথে এভাবে চিল্লি বা করছিস কেন? আয়ান রাগে ফুঁসতে ফুঁসতে হিতাহিত জ্ঞান হারিয়ে মিহি খানের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় গর্জে উঠল, আম্মু, তিথিকে বলো এখনই দরজা খুলতেই, না হলে কিন্তু আমি এই দরজা ভেঙে গুঁড়ো করে ভেতরে ঢুকবো, আর তখন ওর সাথে আমি কি করব সেটাও কল্পনা করতে পারবে না। মিহি খান ছেলের এমন উন্মাদ রৌদ্র মূর্তি দেখে ভেতরে ভেতরে কুকড়ে গেলেন।
তিনি জানেন আয়ান সচরাচর মেজাজ হারায় না, কিন্তু একবার রক্ত মাথায় চড়ে গেলে সে আসমান জমিন এক করে ফেলে। মিহি খান ব্যাকুল হয়ে তিথির দরজায় ধাক্কা দিয়ে বলতে লাগলেন, তিথি, মা আমার, দরজাটা খোল। ছেলেটা আজ একদম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ওকে আর খেপাস না রে মা, বড় বিপদ হয়ে যাবে। ভেতরে তিথি পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, কলিজা কাঁপলেও জেদটা তার পাহাড় সমান। সে দরজার ওপাশ থেকে তরপিয়ে উঠে বলল, আম্মু, ওই রাক্ষসটাকে এখান থেকে আগে বিদায় করো তো। ওকে দেখলে আমার কাঁপিত্তি চলে যায়। আমি ওর মুখ দর্শনও করতে চাই না। প্লিজ ওকে সরাও। তিথি এখন মিহি খানকে আম্মু বলেই ডাকে, যেটা মিহি খানই তাকে ডাকতে বলেছে। কিন্তু তিথির মুখে এমন অবাধ্য কথা শুনে আয়ানের ধৈর্যের শেষ সুতোটাও ছিঁড়ে গেল। সে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, শরীরের সমস্ত শক্তি পায়ের তলায় এনে দরজার ঠিক মাঝ বরাবর এক প্রচণ্ড লাথি মারল। বিকট এক ঠাস শব্দে কপাট জোড়া আলগা হয়ে দরজার লক ভেঙে চৌচির হয়ে গেল। তনুজা খান আর মিহি খান আতঙ্কে কানে হাত দিয়ে পিছিয়ে গেলেন। তিথির বুকের ধুকপুকানি তখন গলার কাছে চলে এসেছে। আয়ান এক ঝটকায় ঘরের ভেতরে ঢুকে পড়ল। কোনো কথা নেই, কোনো তর্কের অবকাশ নেই। সে নিমিষেই তিথিকে পাজা কোল করে তুলে বস্তার মতো কাঁধে ঝুলিয়ে নিল। তারপর হনহনিয়ে নিজের রুমের দিকে হাঁটা শুরু করলো। তিথি উপায় না পেয়ে আয়ানের পিঠে অনবরত ধুমধাম কিল ঘুষি মারতে শুরু করলো আর চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও আমাকে আম্মু, এই রাক্ষসটার হাত থেকে আমাকে উদ্ধার করো, নাহলে আমি কিন্তু আড়ি দেবো তোমাদের সাথে। তনুজা খান আর মিহি খান কিছু বুঝে ওঠার আগেই আয়ান তিথিকে নিয়ে নিজের ঘরে ঢুকে সজোরে লাথি মেরে দরজা লাগিয়ে খিল এঁটে দিল। তনুজা খান অস্থির হয়ে দরজায় কড়া নেড়ে কাঁপা গলায় বললেন, আয়ান বাবা, মেয়েটা ভয় পাচ্ছে, পাগলামি করিস না। ও কি ভুল করেছে আমাদের বল, আমরা ওকে শাসন করব, তুই দরজা খোল। ঘরের ভেতর থেকে আয়ান তিথিকে দেওয়ালের সাথে চেপে ধরে তার দু বাহু শক্ত করে মুঠোয় পুরে নিল। তারপর সব লজ্জা শরম এক পাশে সরিয়ে তনুজা খানের উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠল, আম্মু, একটা কথা পরিষ্কার শুনে রাখো, তিথি এখন আমার প্রপার্টি। ও যখন অন্যায় করেছে তখন শাস্তিটাও ও আমার স্টাইলে। এখন তোমরা কি বাইরে দাঁড়িয়ে আমার রোমান্স দেখবে নাকি? তাতে আমার কোনো সমস্যা নেই। আমি এখন তোমার মেয়েকে আচ্ছা করে আদর করে ঠান্ডা করব। তোমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই আওয়াজ শোনো তাহলে। আয়ানের এমন নির্লজ্জ কথা শুনে তনুজা খান মুহূর্তের জন্য পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। মিহি খান দীর্ঘ দিনের অভিজ্ঞতায় পরিস্থিতি বুঝতে পেরে অসহায় গলায় তনুজা খানের উদ্দেশ্যে বললেন, বুবু, ছেলেটা আমার প্রচন্ড রেগে আছে। এখনো ও নিজের মধ্যে নেই। স্বামী স্ত্রীর ঝগড়া আমাদের মাঝখানে না যাওয়াই ভালো হবে। তুমি চিন্তা করো না, আয়ান তিথির কোনো ক্ষতি করবে না। ও আগের মতো নেই। এখন আয়ানের চোখে আমি তিথির জন্য গভীর ভালোবাসা আর অধিকার দেখতে পাই। থাকতে দাও ওদের ওদের মতো। তনুজা খান একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন। তারপর দুজনেই ভারী মনে সিঁড়ি দিয়ে নেমে নিচে গেলেন। এদিকে ঘরের ভেতরের পরিস্থিতি আগুনের মতো তপ্ত। আয়ান তিথিকে লোহার মতো শক্ত হাতের বাঁধনে দেওয়ালের সাথে চেপে ধরে রেখেছে। তিথি খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করতে করতে তীক্ষ্ণ গলায় বলল, আয়ান, ভালোভাবে বলছি, আমাকে ছাড়ো। তুমি একদম আমাকে ছুবে না। আয়ান তিথির মুখের একদম কাছে মুখ এনে তপ্ত নিঃশ্বাস ফেলে আরো শক্ত করে চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি ছুবো না, এটাই বলতে চাইছিস তো? তিথি জেদের বশবর্তী হয়ে মাথা নেড়ে চিৎকার করে বলল, হ্যাঁ, 100 বার হ্যাঁ। মুহূর্তেই আয়ানের ঠোঁটের কোণে এক ভয়ঙ্কর কামুক আর বাঁকা হাসি ফুটে উঠল। সে হিসিস করে বলল, ওকে, ছুবো না তোকে। কথাটা শেষ হতে না হতেই আয়ান তিথিকে আবারও পাজা কোলে করে তুলে এক ঝটকায় বিছানায় মাঝখানে ছুঁড়ে মারল। অপ্রস্তুত তিথি বিছানায় আশ্রে পড়ে নিজেকে সামলানোর আগেই দেখলো আয়ান ধীর স্থিরভাবে নিজের শার্টের বোতামগুলো এক একটা করে খুলছে। তার চোখের দৃষ্টিতে আজ এক আদিম নেশা। সে তিথির দিকে এগোতে এগোতে নেশাগ্রস্ত গলায় বলল, তোকে স্পর্শ করবে না, তাই না? শুনে রাখ, তুই যত বলবি আমাকে ছুবে না, আমি তার থেকেও তোকে গভীরভাবে ছুবো।
প্রতিদিন নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করেছিলাম শুধু তোর পরীক্ষার কথা ভেবে, কিন্তু আজ তোর অবদ্ধতার সব সীমা ছাড়িয়ে গেছে। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ এনিমোর। ইটস টাইম টু মেক ইউ মাইন এভরি পসিবল ওয়ে। ইউ আর গোয়িং টু ফেল ইনটু মাই ইনটক্সিকেটিং লাভ টুনাইট। তিথি বিছানার পেছনে পিছাতে পিছাতে আতঙ্কিত গলায় বলল, আয়ান, একদম ভালো হবে না কিন্তু। এগোবে না আমার দিকে, আমি কিন্তু চিৎকার করে সবাইকে জড়ো করব। আয়ান শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারল, তারপর বিছানায় হাঁটু গেড়ে বসে এক টানে তিথিকে নিজের বুকের সাথে মিশিয়ে আনলো। তার পেশিবহুল শরীরের চাপে তিথি যেন গলে যাচ্ছে। আয়ান তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মার চিৎকার সবাই জানুক আয়ন কতটা শক্তিশালী পুরুষ, যার আদরের চোটে তার বউ চিৎকার করতে বাধ্য হচ্ছে। তিথির চরম রাগে আর অপমানে আয়ানকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো, কিন্তু আয়ান পাহাড়ের মতো অটল। সে এক হাত দিয়ে তিথির দু হাত মাথার উপরে লক করে দিল এবং অন্য হাতে তার চিবুক উঁচিয়ে ধরে সরাসরি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কোনো কমলতা নয়, বরং এক প্রচণ্ড জেদ আর অধিকারের লড়াইয়ে সে তিথির ঠোঁটে কামড়ের পর কামড় বসাতে লাগলো। তিথির গঙ্গানি আর বাধা দেওয়ার চেষ্টা যেন আয়ানের ভেতরের সেই আদিম নেশাকে আরো উস্কে দিল। বেশ অনেকটা সময় পর তিথি শাওয়ার নিয়ে বের হয়ে এলো। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচানো, আর সারা শরীরে এক অদ্ভুত ক্লান্তি। কেন তাকে এই অসময়ে শাওয়ার নিতে হলো তা তার রক্তিম ঠোঁট আর গলার কাছে থাকা কালচে দাগগুলোই চিৎকার করে বলে দিচ্ছে। আয়ানের সেই উন্মাদ আদর আর অধিকারের চিহ্নগুলো যেন এখনো তার শরীরে আগুনের মতো জ্বলছে। বিছানার দিকে তাকাতেই তিথির পিত্তি জ্বলে গেল। আয়ান একদম আয়েশ করে বিছানা দখল করে উবুর হয়ে গভীর ঘুমে তলিয়ে আছে। চওড়া উন্মুক্ত পিঠটা অনাবৃত, পরনে শুধু প্যান্ট। শান্ত মুখে সে এমনভাবে ঘুমাচ্ছে যেন মনে হয় পৃথিবীর সবচেয়ে পরিশ্রম কাজটা সে আজই করে ফেলেছে। আয়ানের এই নিশ্চিন্ত ঘুমানোর ভঙ্গি দেখে তিথির সারা শরীর রাগে রিরি করে উঠল। দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করল, কি অসভ্য আর স্বার্থপর একটা মানুষ! কিছুক্ষণ আগে নিজের আদিম নেশা মেটাতে আমাকে নিয়ে কিভাবে নাজেহাল করলো, সেটাকে একদম অবশ্যই করে দিয়েছে রাক্ষসটা। আর এখন নিজে কেমন আয়েশ করে ঘুমাচ্ছে। তিথি কিছুক্ষণ গলা ফুলিয়ে আয়ানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। রাগ আর অভিমানের মাঝে হঠাৎ তার চোখের মণি দুটো চিকচিক করে উঠল। মস্তিষ্কের কোনো এক কোণে একটা দারুণ শয়তানি বুদ্ধি খেলে গেল তার। ঠোঁটের কোণে একটা বাঁকা আর দুষ্টুমি ভরা হাসি ফুটে সে ফিসফিস করে বলল, দাঁড়াও মিস্টার দানব, অনেক তো বীরত্ব দেখালে, এবার আমার পালা। এমন মজা দেখাবো যে জীবনেও ভুলবে না। তিথি পা টিপে টিপে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল। তার মাথায় তখন প্রতিশোধের নেশা টকবক করে ফুটছে। তিথি আলমারি থেকে চিরুনি করা লাল রঙের লিপস্টিক, গাঢ় কাজল আর মেকআপ বক্সটা বের করে আনলো। আয়ানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এর চেয়ে ভালো উপায় আর হাতে পেল না। সে পা টিপে টিপে বিড়ালের মতো নিঃশব্দে বিছানার কাছে এলো। প্রথমে সে খুব সাবধানে আয়ানের সিল্কি চুলগুলো চিরুনি দিয়ে আশ্রে দুই ভাগে ভাগ করলো। আয়ান ঘুমের ঘোরেই একটু নড়ে চড়ে উঠল। আয়ান ঘুমের ঘোরে একটু নড়ে চড়ে উঠতেই তিথির হার্টবিট যেন বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। সে স্থির হয়ে রইল, কিন্তু না, আয়ান আজ এতটাই ক্লান্ত যে সে আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। তিথি সুযোগ বুঝে ছোট ছোট দুটো রাবার ব্যান্ড দিয়ে আয়ানের মাথার দুই পাশে বাচ্চাদের মতো দুটো ঝুঁটি করে দিল। উফ! আয়ানের ওই গম্ভীর চেহারার সাথে এই পিচ্চি মেয়েদের মতো ঝুঁটি দেখে তিথির তখনই হাসি পাচ্ছে। কিন্তু খেলা তো কেবল শুরু। তিথি এবার মেকআপ ব্রাশ নিয়ে আয়ানের ফর্সা গালে কড়া গোলাপি রঙের ব্লাশ ঘষে দিল। তারপর যত্ন করে আয়ানের পাতলা ঠোঁটে টকটকে লাল কড়া করে লিপস্টিক মাখিয়ে দিল। অবশেষে কাজল নিয়ে আয়ানের কপালে বাম দিকে বিশাল বড় একটা নজর ফোঁটা এঁকে দিল, যাতে এই চর্মা সুন্দরীরও নজর না লাগে। কাজ শেষ করে তিথি যখন একটু দূরে দাঁড়িয়ে আয়ানের দিকে তাকালো, তখন আয়ানকে দেখে একদম মেলার আশা বিদঘুটে কোনো জোকারের মতো লাগছে। যে কেউ এই অবস্থায় আয়ানকে দেখলে হাসতে হাসতে নিশ্চয়ই হার্ট অ্যাটাক করবে। তিথি আর নিজেকে সামলাতে পারল না।
তার ভেতর থেকে একরাশ হাসি খিলখিল করে বেরিয়ে আসতে চাইল, কিন্তু সে দ্রুত 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। হাসিতে তার পেট ফেটে যাওয়ার উপক্রম, শরীর কাঁপছে, কিন্তু শব্দ করা যাবে না। তিথি আয়ানের ওই অদ্ভুত জোকার সাজের দিকে তাকে ঠোঁট কামড়ে কুটুলি এক হাসি দিল। তার ভেতরে সব রাগ যেন এই এক দৃশ্যে জল হয়ে গেছে। সে কোমরে হাত দিয়ে বিজয়ের ভঙ্গিতে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, এখন বুঝবা চান্দু আমি দিদি কেমন। আমার সাথে পাঙ্গা নিতে আসো? আমাকে অমন নাজেহাল করার ফল এবার হাতে নাতে ফুক করো। ঘুম থেকে উঠে যখন আয়নায় নিজের এই হুড়পুরি রূপ দেখবা, তখন বুঝবা কার কপালে আজ শনি দশা আছে। তিথি আয়ানের ওই টকটকে লাল ঠোঁট আর মাথার দুপাশের ঝুঁটি দুটোর দিকে তাকে আবার হাসিতে ফেটে পড়তে চাইল, কিন্তু অনেক কষ্টে মুখ চেপে ধরে নিজেকে সামলালো। সে দ্রুত নিজের ফোনটা বের করে কয়েকটা অ্যাঙ্গেল থেকে আয়ানের ওই ঐতিহাসিক রূপের ছবি তুলে নিল। মনে মনে ভাবলো, এই ছবিগুলোই হবে আমার তুরুপের তাস। বেশি বাড়াবাড়ি করলে এগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিব, তখন বুঝবে মিস্টার আয়ান খানের ইজ্জত কোথায় যায়। আয়ানের ঘুমের ঘোরেই হালকা একটা শব্দ করে পাশ ফিরল। তিথি ভয়ে এক লাফ দিয়ে বিছানা থেকে দূরে সরে গেল, কিন্তু না, আয়ান এখনো সেই গভীর নেশাতে আচ্ছন্ন। তিথি পা টিপে টিপে রুম থেকে বের হয়ে যাওয়ার আগেই শেষবারের মতো তাকিয়ে বলে গেল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আজ সারা বাড়ি হাসতে হাসতে মাথায় তুলব আমি। রুদ্র তাড়াতাড়ি বাড়ির সামনে এসে গাড়ি থামালো। অনেকটা জ্যাম ছিল, তাই আসতে অনেকটা দেরি হয়ে গেল। রুদ্র দ্রুত পায়ে রুমে ঢুকে দেখে তুরা নেই। অস্থির হয়ে রুদ্র ব্যালকনির দিকে গেল। তুরা সেখানে অভিমানী মুখে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। রুদ্র বুঝতে পারছে তুরার মনে এখন গভীর অভিমান জমেছে। সে পা টিপে টিপে তুরার পেছনে গিয়ে দাঁড়ালো এবং আলতো করে তাকে জড়িয়ে ধরল। হঠাৎ সেই তপ্ত স্পর্শে তুরা চমকে উঠলেও কোনো প্রতিবাদ করল না, কেবল মাথা নিচু করে রইল। রুদ্র তুরার গালের নরম ত্বকে ঠোঁট ছুঁয়ে গাঢ় গলায় বলল, রাগ করেছিস? আসলে রাস্তায় অনেকটা জ্যাম ছিল রে, তাই আসতে দেরি হয়ে গেল। তুরা তবুও কথা বলল না, মুখ গোমরা করে পাথরের মতো দাঁড়িয়ে রইল। রুদ্র এবার তুরার গালে টুস করে একটা শব্দ করে চুমু খেল। তারপর তুরাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে টপ করে সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। নিজের 2 কান ধরে একদম বাচ্চা ছেলেদের মতো করুণ চোখে তাকিয়ে বলল, আমার বিবি জান, আমাকে মাফ করে দেন। অনেকটা সময় আপনাকে অপেক্ষা করানোর জন্য আমি সত্যিই লজ্জিত। বিশেষ করেন যান, আমি জ্যামে একদম আটকে ছিলাম। রুদ্রের মতো রাশভারী ছেলের এমন কিউট বাচ্চামো দেখে তুরা আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে ফেলল। তুরার সেই হাসিতেই যেন রুদ্রের সারা দিনের ক্লান্তি ধুয়ে গেল। রুদ্র এখন তুরার দিকে খুব ভালো করে খেয়াল করলো। পরনে তার পছন্দের রঙের শাড়ি, হাতের রেশমি চুড়ি আর জুয়েলারিতে তুরাকে আজ মারাত্মক মানিয়েছে। একদম অপার্থিব এক পরীর মতো লাগছে তাকে। রুদ্র মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সে আচমকাই এক ঝটকায় তুরাকে পাজা কোলে করে তুলে নিল। তুরা অবাক হয়ে আকাশ থেকে পড়ল এবং ছটফট করে বলল, আরে আরে কি করছেন? নামান বলছি, আমায় এভাবে কোলে কেন নিলেন? রুদ্র তুরার কানের কাছে নিজের তপ্ত মুখ নিয়ে সে নেশাক্ত গলায় শাসন করল, চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। রুদ্র তুরাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে তখন রোশনি খান, মিহি খান, তনুজা খান, তিথি আর আরফা আড্ডা দিচ্ছিল। রুদ্রের কোলে তুরাকে এভাবে দেখে সবার আড্ডা যেন মাঝপথেই থেমে গেল। সবাই বিস্ময়ে হাঁ করে তাকিয়ে রইল তাদের দিকে। তুরা পরিস্থিতি বুঝতে পেরে লজ্জায় কুঁকড়ে গেল এবং রুদ্রের বুকে ছোট ছোট কিল ঘুষি মেরে ফিসফিস করে বলল, আপনার কি লাজ শরম সব শেষ হয়ে গেছে? এভাবে বড়দের সামনে কোলে নিয়ে যে কোথায় যাচ্ছেন? নামান বলছি আমায়। রোশনি খান অবাক হয়ে মুখ খুলে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোরার? ওভাবে ওকে কোলে নিয়েছিস কেন রৌদ্র? তুরা লজ্জায় লাল হয়ে রুদ্রের শার্ট খামচে ধরল, কিন্তু রুদ্র কোনো উত্তর না দিয়ে তুরাকে নিয়ে হল রুমের মাঝখানে উন্মাদের মতো গোল হয়ে ঘুরতে শুরু করলো। সে সবার সামনে উচ্চ স্বরে বলতে লাগলো, তোকে কোলে নিয়ে সারা পৃথিবী ঘুরলে আমার বিন্দুমাত্র কোনো লজ্জা থাকবে না, কারণ আমি পুরো শহর আর সব মানুষকে জানিয়ে দিতে চাই আমি আমার ভালোবাসার মানুষকে পেয়েছি, আমার হৃদস্পন্দনকে পেয়েছি। আমি আজ কতটা খুশি সেটা সবাই দেখুক।
আজ আমার খুশি তারা প্রাণ ভরে দেখুক। তুরা লজ্জায় আর কুলিয়ে উঠতে না পেরে রুদ্রের চড়া বুকে মুখ গুজে দিয়ে নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টা করলো। তনুজা খান, মিহি খান আর রোশনি খান রুদ্রের এই অকৃত্রিম পাগলামি দেখে মুস্কি হাসলেন। আরফা পরিস্থিতি সামলাতে না পেরে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগলো, লে ভাই, যখন সিঙ্গেল মানুষের কেউ থাকে না তখন আরফার এই দৃশ্য দেখে মনের কি অবস্থা হয় সেটা কেউ দেখে না। মনের মাঝে হাহাকারের ইমোজি আসলেও একটাই কথা মুখে আসে, কুছ হোতা হ্যায়। আরফার কথা শুনে তিথি হাসিতে ফেটে পড়তে গিয়েও নিজের মুখ চেপে ধরল। সে একবার তুরা আর রুদ্রের এই অদ্ভুত রোমান্টিক কাণ্ড দেখল, তারপর ফিসফিস করে রসিকতা করে বলল, লে হালুয়া মার হাবা ছাকানাকা, এদের কাণ্ড দেখে তো আমারই মাথা ঘুরছে। আনোয়ার খান, আরিফুল খান আর আশিক খান তিন ভাই মিলে জরুরি এক কাজ শেষ করে ঠিক সেই মুহূর্তেই বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলেন। বড়দের দেখে রুদ্র এবার থামতে বাধ্য হলো। সে সাবধানে তুরাকে কোল থেকে নামিয়ে দিল। তুরা লজ্জায় একদম কুকড়ে গিয়ে মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আনোয়ার খান, আশিক খান আর আরিফুল খান ক্লান্ত শরীরে ড্রয়িং রুমের সোফায় ধপ করে বসলেন। শরীরের ক্লান্তি মেটাতে আরিফুল খান মিহি খানের উদ্দেশ্যে হাঁপাতে হাঁপাতে বললেন, ওগো, আমাদের একটু পানি দাও তো, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, বড্ড পানি পিপাসা পেয়েছে। মিহি খান দেরি না করে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে ছুটলেন। আনোয়ার খান তুরা আর রুদ্রের এমন পরিপাটি সাজগোজ দেখে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কোথাও বের হচ্ছিস নাকি তোরা? রুদ্র বাবার দিকে তাকিয়ে মাথা নেড়ে বিনয়ের সাথে বলল, হ্যাঁ বাবা, ভাবছিলাম একটু বাইরে থেকে ঘুরে আসবো। আনোয়ার খান মৃদু হেসে সায় দিয়ে বললেন, ও আচ্ছা, ঘুরে আয়। এরই মধ্যে মিহি খান গ্লাসে করে পানি নিয়ে এলেন এবং তিন ভাই তৃপ্তি করে পানি পান করতে শুরু করলেন। ঠিক সেই চরম মুহূর্তে আয়ান গায়ে একটা টি শার্ট গলিয়ে আয়েশ করে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। আশিক খান, আনোয়ার খান আর আরিফুল খান গ্লাসে চুমুক দেওয়ার মাঝপথেই আয়ানের দিকে চোখ পড়ল। আয়ানের মুখের এই বিচিত্র অবস্থা দেখেই মুহূর্তেই তিন ভাই একসাথে মুখ থেকে মোটরের পানির তোরের মতো সব পানি ফিনকি দিয়ে বের করে দিল এবং দম বন্ধ করা অবস্থায় সমান তালে কাশতে লাগলেন। তনুজা খান ঠান্ডা শরবতের ট্রে নিয়ে আসছিলেন। ঠিক সেই মুহূর্তে আনোয়ারের দিকে চোখ পড়তেই তার হাত কেঁপে উঠল। ঠাস করে ট্রেটা মেঝেতে আছড়ে পড়ল, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। তিনি দু হাতে পেট চেপে ধরে হাসিতে ফেটে পড়লেন। আরফা, তিথি, রুদ্র আর তুরা প্রথমে কিছু বুঝতে না পেরে বোকার মতো সিঁড়ির দিকে তাকালো। ততক্ষণে আয়ান সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছে। আয়ানের বিচিত্র রূপ দেখে তুরা আর রুদ্রের হাসি যেন বাঁধ ভাঙলো। তারা দুজনেই পাগলের মতো হাসতে শুরু করলো। তিথি জানে এবার বিপদ আছে, তাই সে মুখ টিপে হাসতে হাসতে দৌড়ে গিয়ে আনোয়ার খানের পেছনে লুকালো, যাতে আয়ান তাকে ধরতে না পারে। মিহি খান আর রোশনি খান হাসতে হাসতে এতটাই বেসামাল যে নিজেদের শাড়ির আঁচল মুখে গুজেও হাসি সামলাতে পারছে না। আনোয়ার ড্রয়িং রুমের মাঝখানে আসতেই আনোয়ার খান, আশিক খান আর আরিফুল খান তিন ভাই সোফায় গড়াগড়ি খেতে লাগলেন। আরফা হাসির চোটে কথা বলতে গিয়ে বারবার তোতলাচ্ছিল। সে কোনো মতে দম নিয়ে বলল, ভাইয়া, এ কি তুমি তুমি কি জ্যান্ত কোনো কার্টুন নাকি অন্য কিছু? কিসে? বাকিটুকু বলার আগে আরফা হাসতে হাসতে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লোরে বসে পড়ল এবং পেট ধরে গড়াগড়ি খেতে লাগলো। আয়ানের সারা মুখে তিথি মেকআপ, লিপস্টিক আর কাজলের এমন নকশা করেছে যে তাকে দেখে ঠিক যেন একটা রাগী হনুমানের মতো লাগছে। আয়ান সবাইকে এমন পাগলের মতো হাসতে দেখে আকাশ থেকে পড়ল। সে ভ্রু কুঁচকে সবার দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, কি ব্যাপার, সবাই এমন পাগলের মতন হাসছো কেন? হয়েছে এটা কি শুনি? কিন্তু কারো মুখে কথা নেই। সবাই যেন হাসির বন্যায় ভেসে যাচ্ছে। কথা বলার মতো শক্তিও কারো অবশিষ্ট নেই। তিথি তো হাসতে হাসতে আনোয়ার খানের গায়ের উপরে প্রায় পড়ে যাচ্ছে মনে হচ্ছে। আগের রুমের ভয়ের সেই রেসটা এখন হাসির মাধ্যমে উসুল করছে। আয়ান এবার সত্যি খেপে গেল। সবার এমন অদ্ভুত আচরণ দেখে সে উচ্চস্বরে বলল, প্লিজ কেউ একজন তো মুখ খুলো, এইভাবে হাসছো কেন সেটা তো বলবে।
রুদ্র কোনো রকমে নিজের হাসিটা একটু থামিয়ে দম নিয়ে ফিসফিস করে বলল, সমাধান চাস? বেশি কিছু করতে হবে না, শুধু নিজেকে একবার আয়নায় দেখে নে। বলেই রুদ্র আবারও হো হো করে হাসিতে ফেটে পড়ল। আয়ান রুদ্রের কথার মাথা মুন্ডু কিছুই বুঝল না। সে গটগট করে হেঁটে হল রুমে থাকা বিশাল আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আর নিজের প্রতিবিম্বর দিকে চোখ পড়তেই আয়ান এক লাফ দিয়ে 3 হাত পেছনে সরে গেল এবং কলিজা কাঁপানো এক বিকট চিৎকার দিয়ে বলল, ভূত ভূত, আয়নায় ভূত দেখে যাচ্ছি। আয়ানের নিজের চেহারা দেখে, নিজের ভয় পাওয়ার দৃশ্যটা দেখে বাড়ির অন্যদের অবস্থা আরো খারাপ হয়ে গেল। আনোয়ার খান আর আশিক খান তো হাসতে হাসতে সোফা থেকে নিচে পড়ে যাওয়ার দশা। রোশনি খান, মিহি খান আর তনুজা খান হাসতে হাসতে শেষমেশ ফ্লোরেই বসে পড়লেন এবং কপাল চাপড়াতে লাগলেন। তুরাও হাসির চোটে ভারসাম্য রাখতে না পেরে ফ্লোরে পেট ধরে বসে পড়ল। আরফার অবস্থা সবচাইতে নাজেহাল। হাসতে হাসতে সে প্রায় সেন্স হারিয়ে ফেলার মতো অবস্থায় পৌঁছে গেছে। রুদ্র কোনো মতে হাসি সামলে নিয়ে আয়ানের কাছে গেল এবং তার কাঁধ জোরে একটা চাপড় মেরে বলল, কথা, ওটা ভূত না, ওটা আসলে তুই নিচে। আয়ান এবার একটু শান্ত হয়ে বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, ও। কিন্তু পর মুহূর্তেই রুদ্রের কথার মানে আর নিজের মুখের অবস্থাটা মনে পড়তেই সে রুদ্রের দিকে তাকিয়ে বিভৎস এক চিৎকার দিয়ে উঠল। কি? রুদ্র হাসতে হাসতে আবার বলল, বিশ্বাস না হলে যা, আমার কি ভালো করে দেখ। আয়ান এবার অবিশ্বাসের চোখে আবার আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ভালো করে খুঁটিয়ে দেখলো, হ্যাঁ, আয়ানের ভেতরের আগে সেই কিংভূত কিমাকার চেহারাটাই দেখা যাচ্ছে। নিজের মুখের এমন বিশ্রী অবস্থা দেখে আয়ান চোখ দুটো চড়ক গাছ করে ফেলল। পরক্ষণেই তার মাথায় খেলে গেল যে তিথির কাজ সারি ছাড়া এই কাজ আর কারো পক্ষে সম্ভব নয়। আয়ান এবার রাগে ফুঁসতে ফুঁসতে তিথির দিকে তাকালো, যে কিনা তখনও ফ্লোরে গড়াগড়ি খেয়ে হাসছে। আয়ানের সেই রাগী আর বিশ্রী মাখা মুখ দেখে সবার হাসির মাত্রা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। মিহি খান হাসতে হাসতে হেসকি তুলে কোনো মতে বললেন, বাবা আমার, আমি আর পারছি না রে সোনা ছেলে আমার, তুই একটু তাড়াতাড়ি মুখটা ধুয়ে আয়। তবুও আয়ান শান্ত হলো না। রাগে ফুঁসতে ফুঁসতে সে তিথির দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। সে আসলে ঘুম থেকে উঠে নিজের চেহারাটা একবার আয়নায় দেখারও সুযোগ পায়নি। ঘুম ভেঙেছে আর অমনি একটা টি শার্ট গায়ে গুলিয়ে নিচে নেমে এসেছে। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। অন্তত মুখটা একবার দেখলেও আজকে এই চরম লজ্জায় পড়তে হতো না। আর এই পুরো ঘটনার মূল কারিগর যে তিথি সেটা বুঝতে আয়ানের বাকি নেই। আয়ান এবার তিথির দিকে ধেয়ে যেতে লাগলো। তিথির অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি আনোয়ার খানকে জাপটে ধরল। রুদ্র বুঝতে পারছে আয়ানকে এই অবস্থায় তিথি সাজিয়েছে। আর এখন ক্ষেপে গিয়ে আয়ান যে তিথির কি দশা করবে তার কোনো ঠিক নেই। রুদ্র কোনোভাবে নিজের হাসি থামিয়ে শরীরের সবটুকু শক্তি দিয়ে আয়ানকে টেনে ধরল। আয়ান রুদ্রের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ধস্তাধস্তি করতে করতে চিৎকার করে বলল, ভাইয়া, আমাকে ছাড়ো। আমি আজ তিথিকে কাঁচা চিবিয়ে খাবো, পানি আর লবণ ছাড়াই খাবো। ছাড়ো বলছি, আমার মাথা এখন অগ্নিগিরি হয়ে আছে। তিথি ভয়ে এবার আরো শক্ত হয়ে আনোয়ার খানকে খামচে ধরল। আনোয়ার খান হাসির চোট সামলে নিয়ে আয়ানের দিকে তাকিয়ে বললেন, আয়ান, ছোট মানুষ দুষ্টুমি করে ফেলেছে, এখন রাগ না দেখিয়ে শান্ত হয়ে মুখটা ফ্রেশ করে আয়। আমাদের হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রে বাবা। আয়ান রাগে কাঁপতে কাঁপতে গর্জে উঠে বলল, যেহেতু তোমরা হেসে নিয়েছো, তাহলে হাসো যত পারো, কিন্তু আমি তিথিকে উচিত শিক্ষা না দিয়ে এখান থেকে এক পাও নড়ব না। আমি ওর আজ কি অবস্থা করবো তা আমি নিজেও জানি না। আয়ান ছাড়া পাওয়ার জন্য পাগলের মতো ধস্তাধস্তি করতে লাগলো। বাড়ির সবাই তার কাণ্ড দেখে আরো বেশি হাসতে লাগলো। এদিকে হাসতে হাসতে রুদ্রের গায়ের শক্তি কমে আসছে। যে কোনো সময় আয়ান ছাড়া পেয়ে যেতে পারে। আয়ান চিৎকার করে রুদ্রকে বলল, ভাইয়া প্লিজ ছাড়ো আমাকে, আমার মাথায় এখন চিতার আগুন জ্বলছে, ছাড়ো আমাকে। রোশনি খান কোনো রকমে শ্বাস নিতে নিতে বললেন, বাবা আয়ান, অত রাগ করিস না, ছোট মেয়ে এমনি একটু মজা করেছে, তুই তো বুঝিসই। যা বাবা,
ঘরে গিয়ে মুখটা ধুয়ে আয়। আয়ান যেন এতে আরো জ্বলে উঠল। সে লাফাতে লাফাতে আর ধস্তাধস্তি করতে করতে বলল, আমি তখনই শান্ত হব যখন আমি ওই তিথির কল্লা ফাটাবো। এর আগে আমি কিছুই শুনছি না। বাড়ির সবাই বুঝতে পারছে আয়ান এবার সীমানা ছাড়িয়ে গেছে। সে এখন হিতাহিত জ্ঞান শূন্য। আনোয়ার খান এবার বিপদ টের পেয়ে তিথির কানে কানে ফিসফিস করে বললেন, তিথি, তুই চট করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখ। আয়ান এখন ধরা পড়লে তোকে আস্ত রাখবে না। তিথি এতক্ষণ হাসলেও এবার তার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। সে ভাবলো রুমে গিয়ে দরজা বন্ধ করলেও তো লাভ নেই, এই পাগল আয়ান তো দরজা ভেঙে হলেও ঘরে ঢুকবে। তিথি কাঁপতে কাঁপতে হঠাৎ কিছু একটা ভেবে নিল। মুহূর্তেই তার মুখে বাঁকা হাসি ফুটে উঠল। সে আনোয়ার খানকে চুপি চুপি বলল, চাচা, তাড়াতাড়ি আমাকে 100 টাকা দাও তো। আনোয়ার খান আর কথা না বাড়িয়ে পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে দিলেন। তিথি চাচার কানে কানে কিছু একটা বলে গায়ের ওড়নাটা ভালো করে জড়িয়ে নিল। তারপর বীর দফে আয়ানের সামনে গিয়ে যেতে যেতে ব্যঙ্গ করে বলল, পড়ে থাকো তোমার ওই সব ছাইপাশ রাগ নিয়ে। ওই রাগকে এই তিথি তোরাই কেয়ার করে। বলেই তিথি ঝড়ের বেগে বাড়ির বাইরে চলে গেল। রাস্তার ধারে একটা সিএনজি পেয়ে সে চট করে তাতে উঠে পড়ল। মুহূর্তের মধ্যেই সিএনজি নিয়ে তিথি উধাও। এদিকে রুদ্রও আয়ানকে ছেড়ে দিল। আয়ান ছাড়া পেয়েই তীরের মতো বাড়ির বাইরে ছুটে এলো, কিন্তু বাইরে এসে দেখলো চারপাশ ফাঁকা। তিথি কোথাও নেই, থাকার কথাও নয়। আয়ান আবার রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ির ভেতরে ঢুকলো। সোজা আনোয়ার খানের সামনে গিয়ে দাঁড়িয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, চাচা, সত্যি করে বলো তিথি কোথায় গেছে? আনোয়ার খান এবার বেশ গম্ভীর হওয়ার ভান করে বললেন, তিথি আমার কাছে টাকা চাইলে তারপর বলল, চাচা আমি একটা জায়গায় যাচ্ছি, কিন্তু কোথায় গেল সেটাই বলা যায়নি। আয়ান চাচার কথায় একটু বিশ্বাস করলো না। সে বুঝতে পারছে সবাই মিলে তাকে ঘোরানোর চেষ্টা করছে। আয়ান গলার রক ফুলিয়ে চিৎকার করে বলল, চাচা দেখো, আমি জানি তুমি জানো তিথি কই গেছে। তাড়াতাড়ি বলো, না হলে কিন্তু ওকে কোনো দিন সামনে পাইলে আমি জ্যান্ত কবর দেব। আরিফুল খান দেখলেন আয়ানের রাগ এখন চরমে পৌঁছেছে। যে কোনো সময় সে একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে। তিনি পরিস্থিতি সামলাতে শান্ত গলায় বললেন, দেখ বাবা, রাগটা পরে দেখাস, আগে রুমে গিয়ে মুখটা ধুয়ে ফেল। এই অবস্থা নিয়ে বেশি কথা বললে তোর নিজেরই খারাপ লাগবে। আয়ান আর কোনো কথা বাড়ালো না। সে রাগে ফুঁসতে ফুঁসতে লম্বা লম্বা শ্বাস নিল। তারপর বড় বড় পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। আয়ানের হাঁটার ভঙ্গি দেখে মনে হচ্ছিল সে মাটির সাথে যুদ্ধ করছে। সে চলে যেতেই ড্রয়িং রুমে আবার হাসির রোল পড়ল। আরশি চমৎকার করে পায়েস রান্না শেষ করে শাওয়ার নিয়ে এলো। ভেজা চুল মুছতে মুছতে সে রুমে ঢুকে দেখলো শিহাব ল্যাপটপ নিয়ে সোফায় বসে আছে। কাজের প্রতি তার গভীর মনোযোগ। আরশি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের যত্ন নিতে শুরু করলো। হাতে মুখে আলতো করে ক্রিম মাখিয়ে নিল। হঠাৎ তার খেয়াল হলো গাউনের পেছনের চেনটা লাগানো হয়নি। এতদিন সে কামিজ পরতেই অভ্যস্ত ছিল। আজ হুট করে এই গাউনটা পরায় চেন লাগাতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে। সে হাতটা পেছনে নিয়ে অনেক চেষ্টা করলো, কিন্তু চেনটা কিছুতেই লাগালে আসছে না। বারবার টেনে টেনে আরশি রীতিমতো হাঁপিয়ে উঠল। শিহাব কাজ করতে করতে আর চোখে আরশির দিকে তাকালো। মেয়েটার চেন লাগানোর এই ছটফটানি দেখে সে ল্যাপটপটা বন্ধ করে পাশে রাখলো। তারপর নিঃশব্দে আরশির ঠিক পেছনে এসে দাঁড়ালো। আরশি কিছু বোঝার ওঠার আগেই শিহাব তার হাতটা সরিয়ে দিল। শিহাবের আকস্মিক স্পর্শে আরশির সারা শরীর শিউরে উঠল। সে আয়নার প্রতিবিম্বে শিহাবের গম্ভীর চোখের দিকে তাকে স্তব্ধ হয়ে রইল। শিহাব অত্যন্ত যত্ন করে আরশির ঘাড়ের উপর ছড়িয়ে থাকা ভেজা চুলগুলো একপাশে সরিয়ে দিল। তার আঙ্গুলের তপ্ত ছোঁয়ায় আরশি এক অন্যরকম আবেশে চোখ বন্ধ করে ফেলল। শিহাব ধীরে ধীরে চেনটা টেনে আটকে দিল। বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরও কোনো শব্দ না পেয়ে আরশি ধীরে ধীরে চোখ খুলল। আয়নায় তাকিয়ে দেখলো পেছনে কেউ নেই। সারা ঘরে চোখ বুলিয়েও সে শিহাবকে পেল না। লোকটা কি জাদুকর নাকি? এত দ্রুত কোথায় চলে গেল? আরশি নিজের মনেই একটু হাসলো। তারপর চুলগুলো ভালো করে মুছে নিচে চলে এলো।
নিচে ডাইনিং টেবিলে তখন শান্ত চৌধুরী, মিনহা চৌধুরী আর শিহাব রাতের খাবারের জন্য বসেছে। আরশিও গিয়েও তাদের পাশে দাঁড়ালো। মিনহা চৌধুরী ছেলের প্রিয় খাবারের কথা মাথায় রেখে হাসি মুখে শিহাবকে বললেন, তোর প্রিয় খাবার পায়েস রান্না করেছে আরশি, খেয়ে দেখ তো কেমন হয়েছে। শিহাব পায়েস খুব পছন্দ করে। সে মায়ের কথায় মৃদু মাথা নাড়ল। মিনহা চৌধুরী এবার আরশিকে স্নেহ মাখা গলায় বললেন, দাও মা, তুমি নিজের হাতেই সবাইকে পরিবেশন করো। আরশি তড়িঘড়ি করে বাটি নিয়ে শিহাবকে দিল। তারপর শান্ত চৌধুরী আর মিনহা চৌধুরীকেও যত্ন করে বেড়ে দিয়ে সে টেবিলের এক পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল। তা দেখে মিনহা চৌধুরী বললেন, তুমি দাঁড়িয়ে আছো কেন মা? তুমিও বসো আমাদের সাথে। আরশি বিনয়ের সাথে হেসে বলল, না মা, আগে আপনারা খেয়ে দেখুন, আপনাদের যদি ভালো লাগে তবে আমি তৃপ্তি করে খেতে পারবো। শান্ত চৌধুরী চামচ ভরে পায়েস মুখে দিলেন। প্রথম চামচেই তার চোখ দুটো আবেশে বুজে এলো। তৃপ্তির এক দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, আহা, অসাধারণ! কতদিন পর ঠিক আমার মায়ের হাতের রান্নার স্বাদ পেলাম। আর সীমা, তুমি তো একদম আমার মায়ের মতো করে রেঁধেছ। তিনি পরম তৃপ্তিতে একের পর এক চামচ মুখে দিতে থাকলেন। শিহাবও খুব ধীরস্থিরভাবে পায়েস মুখে তুলল। মুখে দিতেই তার জিভে স্বাদের এক অপূর্ব বিস্ফোরণ ঘটল। পায়েসটা যে সত্যি দুর্দান্ত হয়েছে তা শিহাবের চোখ দেখেই বোঝা যাচ্ছিল, যদিও সে মুখ ফুটে কিছু বলল না। মিনহা চৌধুরী এক চামচ খেয়েই অবাক হয়ে আরশিকে বললেন, আরে বাহ, তুমি তো দেখি রান্নায় একদম উস্তাদ। দারুণ পায়েস হয়েছে তোমার। শান্ত চৌধুরী হেসে স্ত্রীকে খোঁচা দিয়ে বললেন, হ্যাঁ গো, তোমার চেয়েও ভালো হয়েছে। এবার অন্তত মেয়েটার কাছ থেকে কিছু রান্না শিখে নাও। মিনহা চৌধুরী শান্ত চৌধুরীর কথা শুনে চোখ পাকিয়ে তাকালেন। অভিমানী সুরে বললেন, তার মানে আপনি বলতে চাইছেন আমি রান্না করতে পারি না? আমি বুঝি খারাপ রান্না করি? শান্ত চৌধুরী পায়েসের বাটি শেষ করতে করতে হাসি মুখে বললেন, একেবারে যে খারাপ করো তা তো বলিনি, তবে আরশির কাছ থেকে কিছু রান্না শিখলে মন্দ হতো না আর কি। মিনহা চৌধুরী মিছিমিছি রাগের ভান করে শান্ত চৌধুরীর হাতে একটা চাপড় মারলেন। শান্ত চৌধুরী বাটি রেখে হাহা করে হেসে উঠলেন। সারা ডাইনিং টেবিল হাসিতে ভরে উঠলেও আরশির মনটা বিষাদে ভরে গেল। এত কষ্ট করে যার জন্য পায়েস রান্না করলো, সে খেয়ে একবারও মুখ ফুটে কিছু বলল না। আরশির মনে মনে ভাবলো, আরশি কি তার কাছে এতটাই তুচ্ছ? শিহাব খাওয়া দাওয়া শেষ করে কোনো মন্তব্য না করে নিঃশব্দে রুমে চলে গেল। আরশি নিজেকে সামলে নিয়ে কোনো মতে কিছুটা খেয়ে নিল। খাবার শেষ করে আরশি রুমে ফিরে এলো ঠিক, কিন্তু তার মনটা কিছুতেই মানছে না। এক অদ্ভুত অস্বস্তি আর কষ্ট তাকে কুরে কুরে খাচ্ছে। তাই সে গুমোট ঘর থেকে বেরিয়ে সোজা ছাদে চলে এলো। আকাশের বিশালতার দিকে তাকিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে সে নিজের জীবনের কথা ভাবতে লাগলো। মনে মনে ভাবলো, শিহাব কি কোনোদিন আমাকে বুঝবে না? কোনোদিন কি একটু আপন করে নেবে না? আমি কি মেয়ে হিসেবে এতটাই খারাপ যে আমাকে একটু ভালোবাসাও যায় না? শিহাব চাইলে কি পারতো না অন্তত একবার বলতে যে রান্নাটা ভালো হয়েছে? কেন সে আমাকে এভাবে এড়িয়ে চলে? ভাবতে ভাবতে আরশির চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে এক মনে ঝাপসা চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে পেছনের নিস্তব্ধতা ভেঙে একটা পরিচিত আওয়াজ ভেসে এলো। আরশি, বলছিলাম ধন্যবাদ, পায়েসটা অনেক সুন্দর হয়েছে। শিহাবের গম্ভীর কণ্ঠ কানে আসতেই আরশির ধ্যান ভেঙে গেল। সে তাড়াতাড়ি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে আগের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। একটা শব্দও করল না। শিহাব বুঝতে পারল নিচে পায়েসের প্রশংসা না করায় আরশির মনে কষ্ট পেয়েছে। সে এবার ধীরে ধীরে এগিয়ে এসে আরশির ঠিক পাশে দাঁড়ালো। রাতের আকাশের দিকে তাকে শান্ত গলায় বলল, আরশি, একটা কথা বলবো? আরশি এক পলক আর চোখে শিহাবের দিকে তাকালো। তার চোখের কোণে এখনো কান্নার রেখা। সে আবার দৃষ্টি সরিয়ে নিয়ে ছোট করে বলল, শিহাব খুব অসহায়ভাবে প্রশ্ন করল, আমাকে কেন ভালোবাসো আরশি? আমি তো তোমার সাথে এমন কোনো কাজই করিনি যার জন্য আমাকে তোমার ভালোবাসতে হবে। তুমি কেন এখন এই বাড়িতে আছো? চাইলে তো তুমি চলে যেতে পারো। আমি তো তোমাকে আজ পর্যন্ত কোনো অধিকার দেইনি, এমনকি স্বামীর মর্যাদাও দেইনি। তাহলে এই অবহেলার মাঝে কেন পড়ে আছো? আমি জানি একটা মেয়ের বিয়ের পর সব থেকে বড় সুখ থাকে তার স্বামী,
যদি সেই স্বামী পাশে না থাকে তবে তো জীবনটাই বৃথা হয়ে যায়। আমাদের জীবনটাও তো অনেকটা তেমনই হয়ে আছে। তবে তুমি কেন মুক্তি খুঁজছো না? শিহাবের মুখে এমন নির্মম প্রশ্ন শুনে আশি থমকে গেল। সে নিজের দৃষ্টি আকাশের অসীম শূন্যতায় স্থির রেখে একটা তাচ্ছিল্যের হাসি হাসল। বিষাদ মাখা কণ্ঠে গুছিয়ে বলল, কাউকে ভালোবাসতে বুঝি কোনো সুনির্দিষ্ট কারণ লাগে শিহাব সাহেব? ভালোবাসা তো কোনো হিসেব কষে হয় না, ওটা হৃদয় থেকে আসে। আমার একটা মন আছে বলে আপনাকে ভালোবেসে ফেলেছি। আর কেন এই অবহেলা সয়ে পড়ে আছি জানতে চাইলেন তো? আসলে যাকে ভালোবাসা যায় তাকে ছেড়ে থাকা যায় না। আপনি আমাকে এড়িয়ে চলেন জানি, তবু আপনার ছায়া এই বাড়িতে আছে এই ভেবেই আমার মনে এক অদ্ভুত শান্তি জোটে। আমি পড়ে আছি এই আশায় যে কোনো একদিন হয়তো আপনি আমাকে একটুখানি আপন করে নেবেন। তুরা আর রুদ্র রিকশায় করে ফুটপাতে এসে নামলো। আসলে রিকশা করে যাওয়ার আবদারটা তুরাই করেছিল, আর রুদ্রও তুরার কোনো কথা ফেলতে পারে না। ফুটপাতে পা রাখতেই ঝালমুড়ির সুবাস তুরার নাকে লাগলো। সে লোভ সামলাতে না পেরে রুদ্রের শার্টের হাতা ধরে টানতে টানতে বলল, প্লিজ প্লিজ আমাকে এক প্যাকেট ঝালমুড়ি খাওয়ান প্লিজ, ঘ্রাণেই জিভে জল চলে আসছে আমার। রুদ্র ভ্রু কুঁচকে একবার তুরার দিকে তাকিয়ে হাসলো, তারপর জিজ্ঞেস করলো, তুই আগে কখনো এইভাবে ঝালমুড়ি খেয়েছিস নাকি? তুরা জিভে জল আসার মতো করে ঢোক গিলে বলল, আরে কত খেয়েছি তার হিসেব নেই। এখন প্লিজ আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কিনে দিন না, আমি আর সহ্য করতে পারছি না। কথাটা বলেই তুরা রুদ্রের উত্তরের অপেক্ষা করলো না। সে নিজেই চটজলদি ঝালমুড়ি ওলার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বেশ একটা হাঁক ছেড়ে বলল, এই যে মামা, জলদি আমায় স্পেশাল এক প্যাকেট ঝালমুড়ি দিন তো। ঝালমুড়ি ওলা মুস্কি হেসে বলল, আচ্ছা মা, দিতাছি, একটু সবুর করো। রুদ্র তুরার এই ছেলে মানুষই কাণ্ড দেখে নিজের হাসি চেপে রাখতে পারল না। সে ধীর পায়ে গিয়ে তুরার ঠিক পেছনে দাঁড়ালো। ঝালমুড়ি ওলা দুজনকে একসাথে দেখে আপন মনেই বলে উঠল, আপনারা কি স্বামী স্ত্রী? রুদ্র খুব সাবলীন ভাবে আর ছোট করে উত্তর দিল। ঝালমুড়ি বানাতে বানাতে মামা আবারও বলে উঠল, মাশাআল্লাহ, খুব মানিয়েছে, কিন্তু আপনাদের দুজনকে। রুদ্র হালকা একটু হেসে তাকে ধন্যবাদ জানালো, তারপর তুরার স্বাস্থ্যের কথা ভেবে নিচু স্বরে বলল, মামা ঝালটা একটু কম দিন কিন্তু। রুদ্রের কথা শুনেই তুরা বড় বড় চোখ করে তার দিকে তাকালো, যেন খুব অপরাধ করে ফেলেছে রুদ্র। তুরা গাল ফুলিয়ে বলল, কেন ঝাল কম দিবে শুনি? আপনি তো কিছুই বোঝেন না। এই যে মামা, আপনি একদম কড়া করে ঝাল দেন তো, ঝালমুড়ি ঝাল না হলে কি জমে নাকি? রুদ্র আবারও সাবধান করে দিয়ে বলল, তোরা পরে ঝাল লাগলে কিন্তু আমাকে দোষ দিতে পারবি না। তুরা এবার রুদ্রকে উল্টো ধমক দিয়ে বসলো। সে বেশ তেজ দেখিয়ে বলল, একদম চুপ থাকেন তো আপনি। আমি কি আজ প্রথমবার ঝালমুড়ি খাচ্ছি নাকি? এ ব্যাপারে আমার 80 বছরের অভিজ্ঞতা আছে। তুরার কথা শুনে ঝালমুড়ি মামা তো হাহা করে হেসে দিলেন। রুদ্র নিজের তর্জনী ঠোঁটের উপর রেখে হাসি চেপে ধরার চেষ্টা করলো, তারপর কৌতুক মেশানো গলায় বলল, কি বললি? 80 বছর অভিজ্ঞতা? তো তোর বর্তমান বয়সটা কত শুনি? রুদ্র এবার নিজের ভুল বুঝতে পেরে জিভ কাটলো। ঝালের চোটে কি বলতে কি বলে ফেলেছে সে আর কথা না বাড়িয়ে ঝালমুড়ি মামাকে তাড়া দিয়ে বলল, মামা, আপনি কারো কথায় কান্না দিয়ে নিজের কাজ নিজে করেন তো, জলদি দিন। এরপর ঝালমুড়ি মামা ঝালমুড়ি বানিয়ে দিতেই তুরা পরম তৃপ্তিতে আর আয়েশ করে খেতে শুরু করলো। তুরা জোর করে রুদ্রের মুখে এক চামচ তুলে দিল। রুদ্র তুরার আবদার রাখতেই সেটা খেলো। দুজনেই ঝালমুড়ি খাওয়া শেষ করে ফুটপাত ধরে অনেকক্ষণ পাশাপাশি হাঁটলো। রাতের অন্ধকার নামার সাথে সাথে রুদ্র তুরাকে নিয়ে একটা সিএনজিতে উঠে পড়ল। সিএনজি কিছুটা পথ আসার পর হঠাৎ রুদ্র পেছন থেকে তুরার দু চোখ হাত দিয়ে চেপে ধরল। তুরা অবাক হয়ে কিছু বলতে চাইলে রুদ্র বলল, একদম চুপচাপ থাক, তোকে একটা দারুণ জিনিস দেখাবো। তুরা আর কথা না বলে চুপ করে রইল। তার বুকের ভেতরটা ধুকধুক করছে। কিছুক্ষণ পর সিএনজি থামার শব্দ হলো। রুদ্র বেশ সাবধানে তুরার চোখ ধরে সিএনজি থেকে নামালো। তারপর ধীর পায়ে একটু হেঁটে এসে আস্তে আস্তে চোখ থেকে হাত সরিয়ে দিল। আর তুরা চোখ খুলতেই বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল, কারণ সে এখন এক জমজমাট রাতের মেলায়। চারিদিকে দৃশ্য দেখে তুরা যেন স্বপ্নের জগতে চলে গেল।
চোখ ধাঁধানো রঙিন আলোর রোশনি ছড়িয়ে আছে মেলার প্রতিটি কোণায়। নানান রঙের ছোট ছোট বাল্ব, হ্যাঙ্গিং ল্যান্টার্ন আর নিয়ন সাইনবোর্ড দিয়ে সাজানো হয়েছে পুরো মেলা প্রাঙ্গণ। বাতাসে ভেসে আসছে কয়েক রকম খাবারের মন মতানো সুবাস, ফুচকা, চটপটি, জিলিপি, ঘুগনি আর গরম গরম কাবাবের লোভনীয় গন্ধ। এক পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সারি সারি দোকান। কোনো দোকানে মাটির পুতুল, খেলনা, শোপিস সাজানো, কোনো দোকানে হাতে গড়া গহনা আর বাঁশের তৈরি বাহারি জিনিসপত্র। এক কোনায় জাদুর খেলা দেখাচ্ছে এক জাদুকর, তার চারপাশে ভিড় করে আছে উৎসুক জনতা। পাশেই নাগরদোলা আর চরকিগুলো ঘুরছে সশব্দে, আর তাতে বসে থাকা মানুষগুলো উচ্ছ্বাসিত হাসির শব্দ ভেসে আসছে। শিশুরা বাহানা ধরেছে খেলার জন্য, প্রেমিক যুগলরা হাতে হাত রেখে হেঁটে বেড়াচ্ছে আলোর নিচে, আর পরিবারগুলো মিলে মিশে উপভোগ করছে ছুটির রাতের এই উৎসব। পুরো মেলাটা যেন প্রাণবন্ত হাসিতে আর কোলাহলের মুখরিত। তুরা মুগ্ধ চোখে চারপাশটা দেখছে। রুদ্রের দিকে তাকিয়ে তার চোখ দুটো ঝলমল করে উঠল। তুরা খুশিতে যেন ডানা মেলা পাখির মতো ছটফট করতে লাগলো। ঝলমলে আলোর দিকে চেয়ে সে উত্তেজিত গলায় জিজ্ঞেস করল, আপনি আপনি জানলেন কি করে যে এখানে এত বড় একটা মেলা হচ্ছে? রুদ্র মেলার প্রবেশ পথের রঙিন তরণটার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে বলল, এটা আমার কাছে নতুন কিছু না রে। ছোটবেলায় বাবার হাত ধরে কতবার যে মেলা এসেছে তার হিসেব নেই। এখন তো বড় হয়ে গিয়েছে, বাবার কাছে আগের মতো আবদার করার বয়সটা আর নেই। তাই ভাবলাম এবার না হয় নিজের বউকে নিয়েই ছোটবেলার স্মৃতিগুলো ঝালিয়ে নিই। তুরা আর এক মুহূর্ত দেরি করলো না। রুদ্রের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে ভিড়ের মাঝখানে দিয়ে টানতে টানতে মেলার গভীরে ঢুকে পড়ল। হরেক রকম বাদ্যি আর মানুষের কোলাহল ছাপিয়ে এক সময় তারা বিশাল এক নাগরদোলার সামনে এসে থামল। তুরা আবদার মেশানো করুণ সুরে বলল, চলেন না একবার নাগরদোলায় চড়ি, প্লিজ প্লিজ, না করবেন না কিন্তু। রুদ্র মুচকি হেসে তুরার কপালে আলতো করে টোকা দিয়ে বলল, ওকে সুইটহার্ট, তোর যখন এতই শখ চল। টিকিট কেটে তারা ছোট্ট কাঠের কামরাটায় গিয়ে বসলো। নাগরদোলাটা যখন ক্যাসক্যাস শব্দ করে ধীর গতিতে চালু হলো, তুরা ভয়ে রুদ্রের কোনোইটা নখ দিয়ে খামচে ধরল। যত সময় যাচ্ছিল ঘোড়ার গতি ততই বাড়ছিল। রুদ্র আগে কখনো এই যন্ত্রে উঠেনি, তাই উপর থেকে যখন নিচে নামছিল তার পেটের ভেতরটা কেমন যেন খালি হয়ে যাচ্ছিল। ভেতরে ভয় কাজ করলেও সে নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু তুরা ততক্ষণে ভয়ের চরম সীমানায় পৌঁছে গেছে। সে চোখ বুজে রুদ্রকে জাপটে ধরে থরথর করে কাঁপছে। রুদ্র নিচের দিকে তাকিয়ে দেখল মেলার প্রাঙ্গণটা এখন কেবল বিন্দু বিন্দু আলোর মতো দেখাচ্ছে। কামরাটা যখন একদম মগডালে গিয়ে পৌঁছালো তখন সে তুরাকে নিজের বুকের সাথে আরো নিবিড়ভাবে মিশিয়ে নিল। তুরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কি রে, খুব ভয় পাচ্ছিস? তুরা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। সে কেবল রুদ্রের বুকে মুখ লুকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। রুদ্রের ঠোঁটের কোণে তখন খেলে গেল এক দুষ্টুমি ভরা হাসি। সে আর এক পলকও সময় নষ্ট করলো না। তুরার থুতনি ধরে মুখটা আলতো করে উঁচু করলো এবং নিমিষেই নিজের তৃষ্ণার্ত ঠোঁট ডুবিয়ে দিল তুরার কাঁপতে থাকা ঠোঁটে। মুহূর্তেই যেন সময় থমকে গেল। তুরার ভয়ের কম্পন ছাপিয়ে এক তীব্র বৈদ্যুতিক শিহরণ বয়ে গেল সারা শরীরে। সে আবেশে চোখ বুজে রুদ্রের শার্টটা শক্ত করে মুঠো করে ধরল এবং নিজের অজান্তেই তার গভীর সোহাগে সাড়া দিতে শুরু করলো। আকাশের এত উঁচুতে চারপাশের হিমেল হাওয়া আর নাগরদোলার সেই নির্ভীত কামরার তারা দুজন যেন পৃথিবীর সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। বাইরের ঘুটঘুটে অন্ধকার, উচ্চতার আড়ালে তাদের এই চরম রোমান্টিক মুহূর্তটা অজানাই থেকে গেল পৃথিবীর মানুষের কাছে। কেবল দুজনের তপ্ত নিঃশ্বাস আর হৃদস্পন্দনের শব্দ মিলেমিশে একাকার হয়ে এক নতুন গল্পের সূচনা করল। নাগরদোলা থেকে নামার পর তারা অনেকটা সময় মেলা চষে বেড়ালো। রুদ্র আজ যেন পণ করেছে তুরাকে দু হাত ভরে উপহার দিবে।
এক জায়গায় রুদ্র এক জোড়া রূপালী পায়েল পছন্দ করল। তারপর মেলার সবার সামনে কোনো দ্বিধা না করে হাঁটু গেড়ে বসে তুরার পা নিজের হাঁটুর উপর তুলে নিল এবং অতি যত্ন করে পায়েল জোড়া পরিয়ে দিল। তুরা লজ্জায় রাঙ্গা হয়ে উঠলেও রুদ্রের এই পাগলামি তার মন ছুঁয়ে গেল। এরপর রুদ্র তাকে এক জোড়া ঝুমকো কিনে নিজের হাতে কানে পরিয়ে দিল। লাল ফুল আঁকা নকশা করা চুড়ি দু হাতে ভরে পরিয়ে দিতেও ভুলল না সে। সবশেষে রুদ্র যখন বিশাল বড় একটা টেডি বিয়ার তুরার হাতে ধরিয়ে দিল, তুরা তখন খুশিতে আত্মহারা। রুদ্র যে তাকে এভাবে সারপ্রাইজ দিবে তা সে স্বপ্নেও ভাবেনি। রাত যখন বেশি হয়ে যাচ্ছে, রুদ্র তার বডিগার্ডদের ফোন করে গাড়ি পাঠাতে বলল। মেলা থেকে বেরিয়ে তারা মেলা প্রাঙ্গণের ঠিক পাশেই বয়ে যাওয়া নদীর পাড়ে চলে এলো। মেলার আলোকসজ্জা নদীর পানিতে প্রতিফলিত হয়ে এক মায়াবী পরিবেশ তৈরি করছে। ঘাটে আর পাড়ে অনেক মানুষের ভিড় থাকলেও পানির কাছে জায়গাটা বেশ নির্জন। তুরা তার সোনালী রঙের জর্জেট শাড়িটা একটু উপরে তুলে ধরে পা টিপে টিপে হাঁটুর সমান পানিতে নেমে পড়ল। পানির শীতল স্পর্শে তার সারা শরীরে এক প্রশান্তি বয়ে গেল। রুদ্র প্যান্টের নিচের অংশ কিছুটা গুটিয়ে নিয়ে ধীরে ধীরে পানির ভেতরে নামল। রুদ্র নামা মাত্রই তুরা খিলখিল করে হেসে দু হাত দিয়ে সজোরে রুদ্রের গায়ে পানি ছিটা দিল। রুদ্র অপ্রস্তুতভাবে ভিজে গিয়ে এক মুহূর্ত থমকে দাঁড়ালো। তারপর এক চিলতে দুষ্টু হাসি ঠোঁটে দিয়ে বলল, দাঁড়া, মজা দেখাচ্ছে। কথাটা বলে রুদ্র দু হাত ভরে পানি তুলে তুরার দিকে ছুঁড়ে মারল। শুরু হলো দুজনের মিষ্টি এক জলকলি। রাতের আধারে নদীর বুকে চাঁদের আলো আর মেলার রঙিন রোশনাইয়ের নিচে তাদের এই আনন্দ ঘন মুহূর্তটা যেন এক রঙিন জলছবি হয়ে ফুটে উঠল। দুজনের হাসি আর পানির ঝপাপ ঝপাপ শব্দে নদীর তীরের নির্জনতাটুকু যেন আনন্দে নেচে উঠল। নদীতে অনেকটা সময় কাটানোর পর তারা পাড়ে উঠে এলো। দুজনেই অর্ধেক শরীর ভিজে সপসপে হয়ে আছে। রাস্তার ধারে আসতেই দেখলো রুদ্রের গাড়ি আর বডিগার্ডরা অপেক্ষা করছে। ক্লান্ত শরীরে তুরা আর রুদ্র গিয়ে গাড়ির সিটে বসলো। রুদ্র নিজেই ড্রাইভিং সিটে বসে চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিল। তুরা তার সেই বিশাল টেডি বিয়ারটা কোলে নিয়ে বাচ্চাদের মতো দেখতে লাগলো। মেলার আনন্দ যেন এখনো ওর চোখ মুখে লেগে আছে। গাড়ি ছুটছে রাতের নির্জন রাস্তা দিয়ে। তুরা আধো ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পর রুদ্র সাইড মিরর আর লুকিং গ্লাসে একবার তুরার দিকে তাকালো। আর তাকাতেই রুদ্রের বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। তুরা ক্লান্তিতে জানালার সাথে মাথা ঠেকিয়ে আধো ঘুমে আচ্ছন্ন। অসাবধানতায় ওর সোনালী জর্জেট শাড়ির আঁচলটা কাঁধ থেকে অনেকটা নিচে নেমে গেছে। ভিজে থাকার কারণে পাতলা শাড়িটা শরীরের সাথে লেপ্টে আছে, যা তুরার রূপকে এক অন্যরকম মায়াবী আর আকর্ষণীয় করে তুলেছে। রুদ্র কয়েকবার শুকনো ঢোক গিলল। সে দৃষ্টি সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বারবার চোখ জোড়া অবাধ্য হয়ে আয়নার দিকেই চলে যাচ্ছে। এক অদ্ভুত নেশা ওকে আচ্ছন্ন করে ফেলেছে। রুদ্র নিজের ঠোঁট কামড়ে ধরল। স্টার্টিং এর হুইলটা জোরে চেপে ধরে নিজের উত্তেজনা কমানোর চেষ্টা করলো, কিন্তু মনের ভেতর যে তুরাকে কাছে পাওয়ার তৃষ্ণা জেগেছে তা যেন কোনোভাবেই দমানো যাচ্ছে না। এসির ঠান্ডা বাতাসেও রুদ্রের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। শরীর আর মনের এই যুদ্ধের মাঝে সে নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে। ড্রাইভ করার দিকে মন বসানো যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে রুদ্রের জন্য। রুদ্রের শরীরের প্রতিটি শিরা যেন উত্তেজনায় কাঁপছে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। চোখের দৃষ্টিতে এক আদিম তৃষ্ণা। নিজের সাথে লড়াই করতে করতে এক সময় রুদ্র চূড়ান্তভাবে হেরে গেল। সেই হিতাহিত জ্ঞান হারিয়ে গাড়ির গতি বাড়িয়ে দিল এবং অচেনা এক জঙ্গলের রাস্তার নির্জনে গিয়ে সজোরে ব্রেক কষল। টায়ার ঘষার শব্দে তুরার কাঁচা ঘুমটা ভেঙে গেল। সে চোখ কসলাতে কসলাতে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো, গাড়ি থামালেন কেন? রুদ্রের শ্বাস প্রশ্বাস তখন অস্বাভাবিক রকমের দ্রুত। সে সিটে হেলান দিয়ে হাঁপাচ্ছে।
তুরার দিকে তাকিয়ে নেশালো গলায় বলল, তোরা তোকে আমার চাই, প্লিজ সামলা আমাকে, আমি আর পারছি না। তুরা বড় বড় চোখে তাকিয়ে রইল। রুদ্রের এমন অদ্ভুত আচরণ দেখে সে কিছুটা ভরকে গিয়ে বলল, কি হয়েছে আপনার, এমন কেন করছেন? রুদ্র এবার সরাসরি তুরার চোখের দিকে তাকিয়ে তীব্র নেশায় আচ্ছন্ন হয়ে বলল, তোকে কাছে অনেক মারাত্মক নেশা মাথায় চেপেছে। তুরা বিস্ময়ে থমকে গিয়ে বলল, কি? আপনি কি পাগল হয়ে গেছেন? এই মাঝ রাস্তায় এসব কি বলছেন আপনি? রুদ্রের কানে যেন তুরার কোনো কথাই পৌঁছাচ্ছে না। সে উত্তেজিত হয়ে নিজের গায়ের শার্টের বোতাম খুলতে শুরু করলো। তুরা এবার সত্যি ঘাবড়ে গেল, তার গলা শুকিয়ে আসছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, রৌদ্র, আপনি শার্ট কেন খুলছেন এখন এই মাঝ রাস্তায়? এগুলো কি শুরু করেছেন? রুদ্র যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গায়ের শার্টটা প্রায় ছিঁড়েই একপাশে ছুঁড়ে ফেলল। তার সুগঠিত জিম করা বডি দেখে তুরার বুকটা ধড়াস করে উঠল। রুদ্র নেশালো আর উত্তেজিত কণ্ঠে বলল,